তারেক রহমান ক্ষমতায়নের হরে এই প্রথম একটা ধর্ষণ মামলার বিচার কার্য শুরু হয়েছে মাত্র একদিনের মধ্যে। দেখেন, বাংলাদেশে এর আগেও প্রচুর ধর্ষণ হয়েছে এবং প্রচুর হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এত দ্রুত সময়ে বিচার কার্য কিন্তু শুরু হয় না। শুধুমাত্র এই সরকার ক্ষমতায় থাকার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা কিন্তু আসলে অস্বীকার করার মতো কিছু নেই। এবং আপনারা কিন্তু অলরেডি জানেন যে রামেশার বাসায়ও কিন্তু তারেক রহমান নিজেই গেছে, নিজে উপস্থিত থাকি কইছে যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করা হইব, এবং কিন্তু সেটাই উনি করে দেখাইছে। উনি কিন্তু কথা এবং কাজের অবশ্যই মিল রাখছে, এবং এতে করে অনেকটাই বোঝা যায় উনি দেশের উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো নিতেছে, এই পদক্ষেপগুলো একটা একটা করে নিজ দায়িত্বে এটা সম্পন্ন করার চেষ্টা করব। সো আসলে জনসাধারণের হতাশ হওয়ার কিছু নাই, কারণ যে সরকার কথা দিয়ে কথা রাখতে পারে এবং এটা আমরা প্রমাণও পাইতাছি, তার মানে ওই সরকারের দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব বর্তমান সময়ে। সো এর আগে অনেক সরকারই আসছে গেছে, কিন্তু এত দ্রুত সময়ে কোনো হত্যাকাণ্ডের বিচারের মানে কার্যক্রম এত দ্রুত শুরু হয় না। সো এটা কিন্তু আমাদের জন্য একটা অনন্য দৃষ্টান্তই থাকবো বাংলাদেশের মধ্যে, এবং এই প্রথমবারই এত দ্রুত একটা 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 হত্যাকাণ্ডের বিচার কার্য দ্রুত শুরু হয়েছে। এবং মামলার মোড় যে কোনো দিকে যাইতে পারে। একটা মামলা করা হইলে এটা যে সাথে সাথে প্রমাণিত হয়ে যাব যে আসল দোষী কে বা দোষী কি নির্দোষ কিনা, এটা তো অবশ্যই একটা সময় নিব, বা এটা তদন্তের প্রেক্ষিতে এটা বাইরে আইব। 8 বছরের একটা শিশু মানে সে একদম হত্যাকাণ্ডের শিকার হইলো, সেটা যে কারণে হোক, ধর্ষণ হোক বা যে কোনো কারণে হোক, মেয়েটা তো পৃথিবীতে নাই, ঠিক আছে, কিন্তু ওই মেয়েটার তো মারি ফেলানো হয়েছে। তার ফ্যামিলি কতটা মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রয়েছে, কতটা ডিপ্রেসড এই বাচ্চাটার মৃত্যু নিয়ে। তো সেই জায়গার মধ্যে অলরেডি কিন্তু এই মামলাটা নিয়ে অনেকের মধ্যে একটা শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু আদালতের মধ্যে কিছু মানে মত পার্থক্য দেখা দিছে। সো একটা বিষয় কি, একটা মামলা করলে কিন্তু সাথে সাথে এটা ভুল বা সঠিক প্রমাণিত হয়ে জানার সাথে সাথেই কিন্তু বিচার কার্যটা যে শুরু হয়েছে, এটাই হচ্ছে আসল কথা। এখন কথা হয়েছে যে অনেকে হয়তো মনে করতেছে এটা কি হইব না হইব। বাবুরে বাবু, একটা মামলার রায় মানে বা একটা কিছু মানে প্রমাণিত হওয়ার জন্য এতটা সহজ না, মানে হলো এত সহজ সময় বা এত অল্প সময়ের মধ্যে হয়ে যায় না। কিন্তু বিচার কার্য যেহেতু শুরু হয়েছে, তার মানে এটার আসল ঘটনা অবশ্যই বাইরে হইব। থলে থেকে বিড়াল কিন্তু অবশ্যই বাইরে সময়টা হইলে। তো সেই সময় পর্যন্ত সবারই অপেক্ষা করা উচিত, এত বেশি মানে হট্টগোলের দিকে না তাকায়। সো এই বিষয়টাই যে তারেক রহমান ক্ষমতা থাকার কারণে কিন্তু এত দ্রুত যে কোনো একটা মানে একটা মামলা, একটা হত্যাকাণ্ডের মামলা এত দ্রুত বিচারের আওতায় আইছে। এবং এটা লাস্ট রেজাল্ট কি হয় অবশ্যই সেটা আমাদের ধৈর্য ধরে সেটার জন্য অপেক্ষা করা উচিত। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ব্যাকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, আশা করি সবাই ভালো আছেন। আমরা 4 জন ঢাকা থেকে গিয়েছিলাম এই যে সীমান্ত বরাবর যশোরের বেনাপোলে। সেখানে হলো ভারত থেকে তারা তাদের যারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছিল। তো একটা পরিবারকে তারা হলো 3 দিন ধান ক্ষেতের মধ্যে বসিয়ে রাখে। বাংলাদেশেও অ্যাকসেপ্ট করতেছিল না, ভারত তাদেরকে হলো কাঁটাতার ঠেলে বাংলাদেশে পাঠিয়ে রাখে। তো বাংলাদেশের সীমান্ত ব্যবস্থা দুর্বল, সীমান্ত হত্যা এবং এই যে পুশিন করে প্রায় 30 লক্ষ লোককে এবং তাদের ফ্যামিলি সহ বাংলাদেশে তারা পাঠানোর চেষ্টা করছে, যেটা হলো আমাদের পুরো সার্বভৌমত্বের জন্য হুমকি। এমনি আমাদের এখানে রোহিঙ্গা আমরা ক্রাইসিস থেকে এখন উত্তরণ করতে পারি নাই। এমত অবস্থায় এই ধরনের বড় একটি বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এজন্য হলো আমরা ছুটে গেলাম সেই যশোরের বেনাপোল সীমান্তে। সেখানে আমাদের জুয়েলও ছিল, খালেদ সাইফুল্লাহ জুয়েলও ছিল, আরও অনেকে ছাত্রশক্তি, যুবশক্তি, এলাকাবাসী প্রায় 1000-2 নেতাকর্মী ছিল। আমরা সেখানে যেই জায়গাতে তাদেরকে পুশিন করেছিল সেখানে গিয়েছিলাম। তো গতকালকে যেটা হয়েছে, গতকালকে আমরা আজকে যাব এটা শুনে সে মানুষগুলোকে ভারত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এবং এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তাদেরকে স্লোগান শিখিয়েছি যাতে হলো সীমান্তে কোনো নাগরিককে হত্যা করলে তারা লাশ নিয়ে মিছিল করে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়, বিজিবিরা কীভাবে আমরা শক্তিশালী করতে হয় এই কথাগুলো বলেছি। এবং সাথে সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মর্যাদাকর বাংলাদেশ কীভাবে আমরা গড়তে পারি সে বিষয়ে আমরা সীমান্তবাসীর সাথে কথা হয়েছে। তা আমি আজকে আপনাদের মোবাইলে একটা ভিডিও নিলাম এবং এটা একদম সেলফি ভিডিওতে করছি, কারণ আমার ঝিনাইদহতে যে ক্যামেরাটা ছিল সবগুলা আমাদের ক্যামেরা প্রোডাকশন টিমে যা ছিল সব কিছু হলো এই ছাত্রদল হলো চুরি করে ডাকাতি করে নিয়ে গিয়েছিল। যাক, আল্লাহ ভরসা, এখন মোবাইল আছে, মোবাইল দিয়ে ভিডিওটা করলাম। তো আশা করি যে আমরা সেখানে যখন আমাদের প্রোগ্রাম শেষ করেছি, প্রোগ্রাম শেষ করে রওনা দিলাম, একটু পরে আসার পরে আমাদের গাড়িতে হলো ইট পাটকেল নিক্ষেপ করা শুরু হয়, আমাদের পুরো পিছনে সব গ্লাস ভেঙে যায়। আল্লাহর রহমতে আমরা নিরাপদে আছি। এবং আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের পক্ষে দাঁড়ান, এখানে কোনো এনসিপি, জামাত, বিএনপি কোনো দলাদলি নাই। বাংলাদেশের এটা জায়গা। আপনার ইন্ডিয়া দেখেন, ন্যাশনাল সিকিউরিটি হলে সব দল একসাথে মিটিংয়ে বসে। তাহলে আমাদের এত বড় একটা ন্যাশনাল ক্রাইসিসে কেন সবগুলো দল একসাথে বসতেছে না? কেন প্রধানমন্ত্রী সবাইকে ডাকতেছে না?
এবং কেন এই বিষয়টা রিজলভ করতেছে না, কেন ভারতকে কড়া বার্তা দিচ্ছে না, এই বিষয়গুলো আমাদের তরুণদের মনে প্রশ্ন থেকে যায়। তা আমরা তরুণরা বাংলাদেশে ঐক্যবদ্ধ, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা ডায়াসপোরাতে, আমাদের যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন আমরা ইনশাল্লাহ সীমান্ত রক্ষা করে যাব। সীমান্ত এবং সার্বভৌমত্বের প্রশ্নে, ইসলাম এবং মুসলমানদের প্রশ্নে আমরা বাংলাদেশে কোনো আপোষ করব না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে যে কাজটি করেছে সেটি সত্যি প্রশংসনীয়। যে কাজ আমাদের আরো অনেক নেতার করা উচিত ছিল, কিন্তু ভারতের বিরুদ্ধে আসলে কেউ কথা বলতে চায় না, কেউ যেতে চায় না, কেউ এই প্যাচের মধ্যে পড়তে চায় না। ইভেন আমরা এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ যে আজকে মমতা ব্যানার্জির ব্যাপারে কি বললো, এত বড় একটা মন্তব্য করলো, কিন্তু তিনি বলছেন যে তিনি কি বললেন, তিনি বলছেন যে পরাজিত মমতা কি বললো তাতে বাংলাদেশে কিছু আসে যায় না। কিন্তু উনি এটা আশ্বাসও দিলেন না যে আসলে আমরা কি করতে পারি, যেমন হাদি হত্যা নিয়ে বিচার হতে পারে বা হাদির মানে অপরাধীকে দেশে আনার ব্যবস্থা করছে, এগুলো আসলে কিছু আমরা শুনতে পাইনি। বাট আমরা দেখেছি ভারতের ব্যাপারে আসলে সবার মানে আমরা শুধু আওয়ামী লীগকে বলি যে ভারতের দাসত্ব স্বীকার করেছে, কিন্তু আমরা তো দেখি যে বিএনপিও কথা বলতে, মুখ খুলতে একটু মানে অস্বস্তি বোধ করে। এনিওয়ে, যেটা বলছিলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে সীমান্তে গিয়েছে এবং তার আগের রাতে কয়েকজন ছিল সেখানে, কিন্তু সকালে নাই। যাই হোক, মানে অ্যাটলিস্ট সে সাহস করে গিয়েছে এবং ভারত থেকে যেই মানে লোক পাঠানো হচ্ছে রাতের আধারে, সেটা নিয়ে সে প্রতিবাদ করেছে। তো এইটা তরুণদের কাছে কিন্তু আমরা এরকম কিছু আশা করেছিলাম, যেটা আমরা এতদিন দেখতে পাইনি। এই যে তরুণদের সাহসিকতা, মানে আমরা আসলে তরুণদের দুর্নীতির কথা শুনে এসেছি যে 5 আগস্টের পরে, তরুণদের সাহসিকতা আমরা দেখি নাই। তরুণদের সাহসিকতা আমরা দেখতে চাই, যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে দেখিয়েছে। এরকম দেশে বিভিন্ন সমস্যা নিয়ে তরুণরা যদি কাজ করতো, মানে তারা আসলে মানে শুরুতেই একটু বলবো যে ভিন্ন গতিতে তারা এগিয়েছে, যেমন রাজনীতির বাইরে চলে গিয়ে কিভাবে অল্প শর্টকাটে টাকা বানানো যায়, এরকম একটা মানে তারা মুখে স্বীকার করুক আর নাই করুক, প্রমাণিত হোক আর নাই হোক, এরকম কিছু একটা কাজ হয়েছে, সেটা নিয়ে তারা কেউই আসলে অস্বীকার করতে পারবে না। এবং আপনারা অনেকে তর্ক করেন, কিন্তু তর্ক করার কোনো কারণ নেই। এটা তাদের অবস্থা দেখলে বোঝা যায় যে টাকা তো আর মানুষ এমনি এমনি তাদেরকে দেয় নাই, মানে কোনো কিছুর বিনিময়ে টাকা দিয়েছে। যদি বড় ভাই মনে করেও টাকা দেয়, তাহলে কোনো কিছু পাওয়ার বিনিময়ে তো গিয়ে দিয়েছে, বা তাদেরকে পরবর্তীতে কিছু না কিছু করে দিতে হয়েছে। কিন্তু আমরা এরকম দুঃসাহসী কাজ আমরা তরুণদের কাছে আশা করেছিলাম, যেমন এই যে বন্যার সময় তারা যেরকম সাহায্য তুলেছিল, মানুষ তাদেরকে বিশ্বাস করেছিল, এরকম উদ্যোগগুলো, যদিও সেখানে অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেটা একটা ভালো উদ্যোগ ছিল। এবং আমি সেকেন্ডবার আমি দেখলাম যে এটা একটা ভালো উদ্যোগ, যে সে সীমান্তের পাড়ে গিয়েছে, কথা বলেছে মানুষের সাথে, এবং একটা ভূমিকা রেখেছে, একটা মানে যে ভয়েস, সে ভয়েসটা সে রাখতে পেরেছে। যে এর আগে আমরা মানে একজন সাহসীকে দেখেছিলাম, মেজর জেনারেল ফজলুর রহমান। তো আমরা চাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুবক, বাংলাদেশের